নমস্কার। আজকে আমরা চললাম দুদিনের ছুটিতে কলকাতা থেকে ধানবাদ এবং ধানবাদের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরব, যেটা 6টা 15 মিনিটে হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। হাওড়া থেকে ধানবাদের দূরত্ব 271 কিলোমিটার। 6টা 5 মিনিটে শতাব্দী এক্সপ্রেস ধরেও আমরা 3 ঘন্টা 20 মিনিটে ধানবাদ পৌঁছতে পারি। এছাড়া 6টা 45-এ বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 3 ঘন্টা সময় নেয় ধানবাদ পৌঁছতে, সেটা করেও আমরা যেতে পারি ধানবাদে। সমস্ত ট্রেনের মধ্যে সবথেকে পপুলার যে ট্রেন সেটা হচ্ছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা সপ্তাহে রোজই চলে। সকাল 6টা 15-এ ছেড়ে সকাল 11টা 18 মানে 5 ঘন্টা 3 মিনিট সময়ে ধানবাদ পৌঁছয়। এই ট্রেনটির ভাড়াও অনেকটাই কম। সেকেন্ড সিটিং 130 টাকা এবং এসি চেয়ার কার 470 টাকা, যেখানে অন্যান্য ট্রেন শতাব্দী এবং বন্দে ভারতের ভাড়া অনেকটাই বেশি। কথা বলতে বলতে আমরা বাবুঘাট পৌঁছে গেলাম। সকালের কলকাতার রাস্তায় সেরমভাবে যানজট না থাকলেও এই বাবুঘাট এলাকায় বেশ কিছু লোক এবং গাড়ির দেখা পেলাম। হাওড়া ব্রিজ অতিক্রম করে আমরা আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম, বেশ অনেকটাই আগে। বরাকর নদী অতিক্রম করে মাঝের 15টি স্টেশন ক্রস করে নির্ধারিত সময়ে ধানবাদ এসে আমরা পৌঁছলাম। ধানবাদ স্টেশনের অটোর জ্যাম কাটিয়ে অবশেষে সুরজ বা গণেশ ভাইয়ের অটোতে চড়ে আমরা আমাদের হোটেল মুস্কান ইন্টারন্যাশনালের দিকে চললাম। অতীব সজ্জন এই ব্যক্তি, এর ফোন নম্বর এবং ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব। মুস্কান ইন্টারন্যাশনাল হোটেলটি খুবই শান্ত পরিবেশের মধ্যে এই ধানবাদ এলাকায় আছে। স্টেশনের কোলাহল থেকে অনেক দূরে, কিন্তু স্টেশনেরই খুব কাছে এই হোটেলটা। আমরা জাস্ট এক রাতের জন্য এখানে বুক করেছিলাম একটি ঘর। ভাড়ার পড়েছিল আমাদের 980 টাকা। হোটেলের রুমে আমাদের লাগেজগুলো রেখে বেরিয়ে পড়লাম সেই সুরজ বা গণেশ ভাইয়ের অটোতে চড়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ভাটিন্ডা ফলস। NH 18 ধরে আমরা ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ফলস এসে পৌঁছলাম, যেটা দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আজকে 26শে ডিসেম্বর
ভাটিন্ডা ফলস এসে পৌঁছলাম। ধানবাদ থেকে একটা অটো ধরে চলে এলাম। প্রচুর পিকনিক পার্টি এখানে এসে জড়ো হয়েছে, হবেই, এখন পিকনিকের সিজন। কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। যদি এত লোকের ভিড় না থাকতো তাহলে বেশি আরও ভালো লাগতো। নিচের দিকে যাই। ভাটিন্ডা ফলসে একদমই আসতে আমাদের ইচ্ছা করছিল না, কিন্তু আসতে বাধ্য, হাতে তো সময় ভীষণই কম। তাই আমরা চললাম এর পরবর্তী গন্তব্য রাম মন্দির, যেটি নতুন হয়েছে। এটাকে রামরাজ মন্দিরও বলে। অসংখ্য লোকের ভিড়ে এটিও আজ পিকনিক করার মতন জায়গায় পরিণত হয়েছে। এটা আর মন্দির বলে কিছু আলাদা কিছু নেই, পুরোটাই পিকনিক পার্টিদের দখলে চলে গেছে। কোমোর রোড ধরে 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা তোপচাঁচি পৌঁছলাম। তখন প্রায় সন্ধে হয়ে আসছে। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু পশ্চিম কোলে অলরেডি ঢলতে শুরু করে দিয়েছে। তোপচাঁচি হ্রদ ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি আকর্ষণীয় পর্যটন স্পট। ধানবাদ রেলওয়ে স্টেশন হ্রদ থেকে 37 কিলোমিটার এবং বোকারো থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত। হ্রদটি কৃত্রিম হলেও বন ও পাহাড়ের মাঝে
সবুজ ঘেরা এটিকে একটি আদর্শ পিকনিক স্পট করে তুলেছে। এটি 214 একর মোট এলাকা জুড়ে পরেশনাথ পাহাড় কাছাকাছি অবস্থিত হওয়ায় পর্যটকদের একই সময় হ্রদ পরিদর্শনও করায়। তোপচাঁচি হ্রদ মূলত শহরতলির অঞ্চলে জল সরবরাহ করার জন্য জলাধারের মতন বাঁধানো হয়। তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্য 8.75 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এলাকাটি যথেষ্ট ছোট হলেও কিছু নিরীহ প্রাণী এখানে বাস করে। মাইথন বাঁধটি ধানবাদ থেকে 48 কিলোমিটার এবং আসানসোল শহর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটি 1957 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি 4789 মিটার দীর্ঘ, 50 মিটার উচ্চ এবং প্রস্থে 75 ফুট। মাইথন লেকটি 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি ঝাড়খণ্ডের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি। এই বাঁধটি বরাকর নদীর ওপর তৈরি করা হয়। এটি বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে এবং 60,000 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এটি প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন, যা পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্র। মাইথন ড্যাম তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত। কল্যাণেশ্বরী মন্দিরটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় বরাকর নদীর ধারে অবস্থিত। 3য় শতাব্দীতে পঞ্চকোটের রাজা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি 500 বছরের পুরনো শক্তি উপাসনার কেন্দ্র। লোকমুখে শোনা যায় যে সুদূর অতীতে কল্যাণেশ্বরীতে নরবলিও দেওয়া হতো। মহারাজা হরিগুপ্ত মূলত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা নির্মাণের 5 বছর পর পঞ্চকোটের রাজা এর দায়িত্ব গ্রহণ করে। তবে এখনকার মন্দিরটি খুব একটা বেশি পুরনো নয় এবং এটি শ্রী গুরু দীন প্রসাদ পাল তৈরি করেছিলেন। দেবী কল্যাণেশ্বরী মন্দিরটি নিঃসন্তান মহিলাদের ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাসও করা হয়। ইতিহাস বলে যে দেবী পার্বতীর দেহাংশ ভগবান শ্রী বিষ্ণুর চক্রের দ্বারা পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল। এইখানে মন্দির প্রাঙ্গণে দেবতা একটি উল্কাপিণ্ডের আকারে বিরাজমান। এই মন্দিরের ইতিহাসের সাথে একটি গল্প জড়িত ছিল। যেমন পুরাণে বলা হয়েছে যে একজন পুরোহিত এবং তার পরিবার প্রাচীনকালে দেবীর বিশ্বস্ততার সাথে পুজো করতেন। পূজা অনুষ্ঠান এবং দৈনন্দিন আচার অনুষ্ঠানে পুরোহিত সর্বদা দেবীকে প্রসাদ আকারে খাবার সরবরাহ করতেন। একদিন পুরোহিত পুজো করতে দেরি করছিলেন এবং তার মেয়েকে কিছুক্ষণ বসতে বলেছিলেন, যখন তিনি খাবারের ব্যবস্থা করে আনবেন। দেবতা তার কন্যাকে বলি হিসেবে গ্রহণ করেন এবং তাকে হত্যা করেন। পুরোহিত এতে হতবাক হয়ে যায়। এতে দেবী অনুতপ্ত হয় এবং তার সমস্ত ভক্তদের, বিশেষ করে যারা সন্তান কামনা করেন, তাদের ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যে তিনি পুরোহিতকে আরেকটি সন্তান লাভের জন্য আশীর্বাদ করলেন। কল্যাণেশ্বরী মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। এর জন্য আমাদেরকে আবার পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ড সীমানায় প্রবেশ করতে হলো। এবারে আমাদের গন্তব্য হচ্ছে উশ্রী ওয়াটারফলস, যেটা ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত।